নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা মডেল কোশ্চেন পেপার 3 যে ইতিহাসের কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো দেখো, একের দাগে যে কোশ্চেনটি বলেছে, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, অবয়ব, বেগার শ্রম, অবশিল্পায়ন। 4 নম্বর যে অপশানটি আছে সেটি হলো অবশিল্পায়ন। তো দেখো, এদের মধ্যে যেটি সঠিক অ্যান্সার সেটি হলো অগ্রিম অর্থ। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। পরে 2 নম্বরের কোশ্চেনটি দেখো, 2 নম্বরের কোশ্চেনটি দিয়েছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। অপশান এ দেওয়া আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি এ দিয়েছে রামমোহন রায়, অপশান সি এ কেশবচন্দ্র সেন এবং অপশান ডি এ রয়েছে বিদ্যাসাগর। অপশান ডি এ দেওয়া রয়েছে বিদ্যাসাগর। তো এদের মধ্যে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। পরে দেখো, পরে যে কোশ্চেনটি আছে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। এ অপশানে দেওয়া আছে নবগোপাল মিত্র, বি অপশানে দেওয়া আছে রাজনারায়ণ বসু, সি অপশানে দিয়েছে বিবেকানন্দ এবং ডি অপশানে দেওয়া রয়েছে দয়ানন্দ সরস্বতী। তো দেখো, এখানের মধ্যে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো নবগোপাল মিত্র। পরে কোশ্চেনটি দেখো, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন। অপশান এ দেওয়া আছে লর্ড ডাফরিন, অপশান বি এ দিয়েছে লর্ড কার্জন, অপশান সি এ দিয়েছে লর্ড মিন্টো এবং অপশান ডি এ দিয়েছে লর্ড ক্যানিং। তো ডি এখানে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন। পরে দেখো, হিউমের জীবনী রচনা করেন কে? পরে যে কোশ্চেনটি রয়েছে, হিউমের জীবনী রচনা করেন ডাফরিন, ওয়েডারবার্ন, লিটন, রিপন। এখানের মধ্যে যে সঠিক অ্যান্সারটি হবে সেটি হলো হিউমের জীবনী রচনা করেন ওয়েডারবার্ন। দেখো, পরে যে কোশ্চেনটি আছে, মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়? তো দেখো, মহলওয়ারি বন্দোবস্ত 2-1 জায়গায় কোশ্চেনটি, মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়? উত্তর হবে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকায়। 2 নম্বরে কোশ্চেনটি দেখো, 3 নম্বরে যে কোশ্চেনটি আছে, সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা। 3 নম্বরে যে কোশ্চেনটি আছে, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় 1829 খ্রিস্টাব্দে। তো 4 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখো, 4 নম্বরে যে কোশ্চেনটি আছে, কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি স্থাপিত হয়? অ্যান্সার হবে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত। ভারত সভা প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, কত খ্রিস্টাব্দে কার আমলে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? অ্যান্সার হবে 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে। 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে। এরপরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনটি দেখো, বলছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান। এটি হবে অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বঙ্গভঙ্গ বলতে কি বোঝো? 3 নম্বরে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে বঙ্গভঙ্গ বলতে কি বোঝো? এর অ্যান্সারটি দেখো একটু বড় হবে, সেটি এইখান থেকে লিখবে তোমরা। তো দেখো বন্ধুরা, অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখতে পারো। 1905 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড কার্জন বাংলা প্রেসিডেন্সিকে দুভাগে ভাগ করেন। একে বঙ্গভঙ্গ বলা হয়। বঙ্গভঙ্গ এর বা বাংলা ভাগের ফলে দুটি প্রদেশ গড়ে ওঠে, পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হলো ঢাকা, আর দ্বিতীয়ত হচ্ছে বাংলা প্রদেশ, যার রাজধানী থাকলো কলকাতা। এই দুটো প্রদেশে বিভক্ত করে, একটি হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হলো ঢাকা, আর হচ্ছে বাংলা প্রদেশ, যার রাজধানী থাকলো কলকাতা।
এই বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী ও বয়কট আন্দোলন হয়। শেষে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়। এটি এর অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, চারের তিনের 4-এর 1 দাগে যে কোশ্চেনটি বলেছে সেটি হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্তের জনক কাকে বলে? এই বন্দোবস্তের দুটি বৈশিষ্ট্য লেখো। তো দেখো 4-এর 1 কোশ্চেনটি দেখো। তো বন্ধুরা দেখো, এর অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখতে পারো যে ভারতীয় কৃষকদের কাছ থেকে সঠিক পরিমাণে রাজস্ব আদায়ের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বিভিন্ন অঞ্চলে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। 1820 খ্রিস্টাব্দে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে এক নতুন ভূমি রাজস্বের বন্দোবস্ত হিসেবে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়। রায়তওয়ারি বন্দোবস্তের দুটি বৈশিষ্ট্য। রায়তওয়ারি বন্দোবস্ত সরকার কৃষক বা রায়তদের কাছ থেকে রায়তওয়ারি বন্দোবস্তের সরকার কৃষক বা রায়তদের কাছ থেকে সরাসরিভাবে রাজস্ব নিত। প্রকৃতপক্ষে এই ব্যবস্থার ফলে স্থানীয় জমিদারদের পরিবর্তে কৃষক সমাজের ঔপনিবেশিক সরকারের অধীনে চলে যেতে থাকে। দ্বিতীয় যে পয়েন্টটি আছে দেখো, রায়তওয়ারি বন্দোবস্তে রায়ত বা কৃষক জমির স্বত্ব পেলেও মালিকানা তাদের ছিল না। নির্দিষ্ট খাজনা দেয়ার বিনিময়ে 20 বা 30 বছরের জন্য জমি ভোগ করার অধিকার পেত তারা। এটাই এর অ্যান্সার। তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে বাংলায় নীল বিদ্রোহ কবে হয়েছিল এবং এই বিদ্রোহে দুজন নেতার নাম। নীল বিদ্রোহে কারা সমর্থন করেছিল? এতে 3টি কোশ্চেন আছে। তো দেখো এই অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। তো দেখো প্রথমে যে কোশ্চেন, নীল বিদ্রোহ বাংলা কথা হচ্ছে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহে দুজন নেতার নাম বলা হয়েছে লেখো এবং নীল চাষিদের বিদ্রোহে কারা সমর্থন করেছিল। তো দেখো বাংলার নীল বিদ্রোহের দুজন প্রধান নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। আর এখান থেকে তোমরা সালটি পেয়ে যাবে 1859 থেকে 60। নীল চাষিদের সমর্থন করেছিল। নীল চাষিদের বিদ্রোহে বাংলার শিক্ষিত জনগণের অনেক সমর্থন জানিয়েছিল, যেমন হচ্ছে দীনবন্ধু মিত্র। 1860 খ্রিস্টাব্দে নীল দর্পণ নাটক রচনা করে নীল চাষিদের অত্যাচারের কথা তুলে ধরেছিল। খ্রিস্টান মিশনারি রেভারেন্ড জেমস লং নীল চাষিদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। পরে যেটি আছে, এছাড়া হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ প্রভৃতি পত্রিকার সম্পাদকগণ নীল চাষিদের পক্ষে কলম ধরেছিলেন। এটি এর অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখ, পরে কোশ্চেন বলা হয়েছে আবেদন নিবেদন নীতি বলতে কি বোঝো? এই অ্যান্সারটি বন্ধুরা তোমরা এখান থেকে করবে। আবেদন নিবেদন নীতি হলো সরকারের কাছ থেকে দাবি আদায়ের একটি সাংবিধানিক পথ। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর নরমপন্থীরা ব্রিটিশ সরকারের কাছে এই পদ্ধতিতে দাবি দাওয়া উত্থাপন করত। আবেদন নিবেদন নীতি জাতীয় কংগ্রেসের প্রথম যুগের 1885 থেকে 1905 খ্রিস্টাব্দে নেতৃত্ববৃন্দ নিয়মতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিলেন। তারা গণ আন্দোলনে বা বিপ্লবে বিশ্বাসী ছিলেন না। জনগণের দাবি তুলে ধরার জন্য তারা সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাতেন। তাদের চিন্তাধারা ইংল্যান্ডের উদারনীতিবাদ দ্বারা প্রভাবিত ছিল। আবেদন নিবেদন নীতি ছিল অত্যন্ত দুর্বল পদ্ধতি, যার সাফল্য নির্ভর করত সরকারের ইচ্ছার ওপর। কেউ কেউ একে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে অভিহিত করেন। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলেছে কৃষির বাণিজ্যিকরণের ফল কি হয়েছিল? এই প্রেক্ষিতে নীল বিদ্রোহ কতটা প্রাসঙ্গিক ছিল? তো বন্ধুরা দেখো এই অ্যান্সারটি তোমরা এখানে লিখবে। ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনকালে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল কৃষি বাণিজ্যিকরণ। এই সময় বাণিজ্যের প্রয়োজনে বিভিন্ন কৃষক ফসল যেমন
চা, নীল, পাট, তুলো প্রভৃতির উপর বাড়তি গুরুত্ব প্রদান করা হয়েছিল। কৃষি বাণিজ্যিকরণের ফল, এর ফলাফল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, কৃষির বাণিজ্যিকরণের ফলে বিভিন্ন বাণিজ্য ফসল যেমন তুলো, নীল, পাট চাষ করত ভারতীয় কৃষকরা, কিন্তু ইংরেজ বণিকরা তা কম দামে কিনে বেশি দামে বিক্রি করায় ভারতীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো। 2 নম্বর পয়েন্ট যেটি আছে দেখো, ভারতীয় কৃষক সমাজ এ সময় একাধিক গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। কৃষি ব্যবস্থার আধুনিকরণ হওয়ার তার সঙ্গে মূলধন জোগাড় ও বাজারের চাহিদা অনুযায়ী কৃষিজ ফসল উৎপাদনের বিষয়টি জড়িত ছিল, কিন্তু এই সব বিষয়ে কৃষকরা কোনো উদ্যোগ না নেওয়ার লাভের টাকা থেকে তারা বঞ্চিত হতো। একমাত্র মূলধন বিনিয়োগকারীরাই বেশি মুনাফা লাভ করত। নীল বিদ্রোহ, কৃষির বাণিজ্যিকরণের নেতিবাচক প্রভাবের ফলে পূর্ব ভারতের নীল চাষকে কেন্দ্র করে সংগঠিত হয় নীল বিদ্রোহ। এই বিদ্রোহের পেছনে কতকগুলি কারণ ছিল। এক, ব্রিটিশ কোম্পানি নীল চাষের ক্ষেত্রে প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিলেন। কোম্পানির নীলকর সাহেবেরা এ সময় জোর করে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদেরকে নীল চাষ করতে বাধ্য করত। 2 নম্বর হচ্ছে, চাষিদের নীল চাষে বাধ্য করার পাশাপাশি উৎপন্ন নীল কম দামে বিক্রয় করতেও চাপ সৃষ্টি করা হতো। এসব কারণে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়। পরবর্তীকালে ইংল্যান্ডের রাসায়নিক পদ্ধতিতে নীল তৈরি শুরু হওয়ার ফলে প্রাকৃতিক নীলের চাহিদা কমে যায়। এটি এর অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে ব্রহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল। আর দ্বিতীয় যে কোশ্চেনটি দিয়েছে সেটি হলো ব্রহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। তো বন্ধুরা দেখো, এই অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে। ব্রহ্ম আন্দোলনের মূল বক্তব্য, রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রহ্ম সভা গঠন করেন, যা পরবর্তীকালে ব্রহ্ম সমাজ নামে পরিচিত হয় গড়ে ওঠে। রাজা রামমোহন রায় পরবর্তীকালে ব্রহ্ম আন্দোলন পরিচালনা করেন। দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ ব্রহ্মনেতা। ব্রহ্ম আন্দোলনের মূল বক্তব্য ছিল সংস্কার। ভারতীয় সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার ছিল। ব্রহ্ম আন্দোলনকারীরা হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ, বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলীন্য প্রথা, সাগরে সন্তান বিসর্জন প্রভৃতি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। নারী সমাজের উন্নয়ন, ব্রহ্ম সংস্কারকগণ নারীদের উন্নয়নের জন্য প্রচার করেছিলেন। তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা ও নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। ব্রহ্ম আন্দোলনের সীমাবদ্ধতা, ব্রহ্ম আন্দোলনে ভারতের সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এর কিছু সীমাবদ্ধতা লক্ষণীয়। উচ্চ শ্রেণীর ভদ্রলোকেদের মধ্যে আবদ্ধ। ব্রহ্ম সমাজের আন্দোলন মূলত শিক্ষিত, মধ্যবিত্ত ও বিত্তবানের মধ্যে সীমাবদ্ধ ছিল। ব্রহ্ম আন্দোলনের সঙ্গে সাধারণ জনগণ ও গ্রামের মানুষের কোনো সংযোগ ছিল না। শাস্ত্র নির্ভর আন্দোলন, ব্রহ্ম আন্দোলন ছিল হিন্দু ধর্মশাস্ত্র নির্ভর আন্দোলন। সংস্কারকগণ প্রচার করে কিছু স্বার্থপর মানুষ ধর্মশাস্ত্রের অপব্যাখ্যা করে সমাজে কুপ্রথা প্রচলন করেছে। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন গোড়া থেকেই ছিল শাস্ত্র নির্ভর। তারা বিভিন্ন প্রথার নিষ্ঠুরতা ও অমানবিকতার দিকগুলি তুলে ধরার বদলে এই প্রথাগুলি শাস্ত্রসম্মত কিনা তাতে বেশি জোর দিয়েছিলেন। এটি এর অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, কংগ্রেসের সুরাট ভাঙনের পটভূমি কী ছিল।
পরের কোশ্চেনটি কি আছে, কংগ্রেসের সুরাট ভাঙনের পটভূমি কী ছিল? তো বন্ধুরা এই অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। কংগ্রেসের সুরাট ভাঙনের পটভূমি কী ছিল? 1907 খ্রিস্টাব্দে সুরাটের রাসবিহারী ঘোষের সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল। এই অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয় এবং চরমপন্থী নেতারা কংগ্রেস থেকে বহিষ্কৃত হন। ইতিমধ্যে এই ঘটনা কংগ্রেসের সুরাট বিচ্ছেদ ও সুরাট ভাঙন নামে পরিচিত। কংগ্রেসের সুরাট ভাঙনের পটভূমি, আদর্শগত বিরোধ। কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে মতাদর্শ ও কর্মপন্থার পার্থক্য ছিল। নরমপন্থীরা উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক স্বায়ত্তশাসন লাভ, কিন্তু চরমপন্থীদের উদ্দেশ্য ছিল পূর্ণ স্বাধীনতা অর্জন। লক্ষ্য, নরমপন্থীরা স্বদেশী বয়কটের আদর্শ বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল, কিন্তু চরমপন্থীরা চেয়েছিল তা সারা ভারতে ছড়িয়ে দিতে। বারাণসী অধিবেশন 1905 খ্রিস্টাব্দে কংগ্রেসের বারাণসী অধিবেশন বয়কটের প্রয়োগ নিয়ে বিরোধ বেঁধেছিল, ফলে নরমপন্থী ও চরমপন্থীদের তিক্ততা চরম আকার ধারণ করে। কলকাতা অধিবেশন 1905 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি দাদাভাই নৌরোজির জন্য শান্তি বজায় থাকলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। পরে যেটি আছে দেখো, সুরাট অধিবেশন 1907 খ্রিস্টাব্দে নরমপন্থীদের শক্ত ঘাঁটি সুরাটে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল। চরমপন্থীরা তাদের মধ্যে সবচেয়ে উদারপন্থী লালা লাজপত রায়কে সভাপতি করতে চেয়েছিলেন, কিন্তু নরমপন্থীরা রাসবিহারী ঘোষকে সভাপতি করতে চাইলে চরমপন্থীদের সঙ্গে তাদের বিরোধ বাধে। সভাস্থলে চেয়ার টেবিল জুতো ছোঁড়াছুড়ি চলতে থাকে, প্রচুর ভাঙচুর ও গোলমাল হয়। পরিণতি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে নরমপন্থীরা চরমপন্থীদের বহিষ্কার করে, ফলে সুরাটের অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এটি এর অ্যান্সার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরের যে মডেল কোশ্চেন পেপারগুলি সেটগুলি আছে সেগুলি আমরা অন্য ক্লাসে সমাধান করে দেব।